এইটা তোমরা কিন্তু বলার চেষ্টা করো না, আমরা বুঝি না। চুক্তিভিত্তিক নিয়োগের আইনের একটা কথা ছিল যে পরপর 2 বার সার্কুলার হতে হবে পাবলিক বিশ্ববিদ্যালয় আইনে, কিন্তু মাননীয় উপাচার্য মহোদয় তিনি এক্সিকিউটিভ ক্ষমতা বলে তাদেরকে সিন্ডিকেটের মাধ্যমে অবহিতকরণ করে নিয়োগ দিয়েছেন। 5ই আগস্ট পরবর্তী সময়ে এই বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য এবং উপ উপাচার্য মহোদয় বিশ্ববিদ্যালয়ে যোগদানের পরে আমরা সার্বিকভাবে এই বিশ্ববিদ্যালয়টিকে সচল রাখার জন্য আমাদের সকল স্তর থেকে কর্মচারী, কর্মকর্তা, শিক্ষক সকলে মিলে আমরা কাজ করে ছাত্রীদেরকে সাথে নিয়ে একটি সুস্থ ক্যাম্পাসের জন্য আমরা কাজ করেছি। আমাদের সকলের একটি লক্ষ্য বা উদ্দেশ্য ছিল যে এই বিশ্ববিদ্যালয়টি একটি ডিপিপি পাস হবে এবং সেই ডিপিপির মাধ্যমে একটি আধুনিক বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গড়ে উঠবে। মাননীয় উপাচার্য মহোদয় আমাদেরকে যথেষ্ট সময় বারবার বলেছেন যে আমাদের ডিপিপি সবুজ পাতায় এসেছে, কিন্তু আমরা শেষ কেউ দেখতে পেরেছিলাম যে আমাদের এই কাজটি হয়নি। এই বিশ্ববিদ্যালয়টি আমরা যারা কাজ করি আমাদের একটা নির্দিষ্ট রেঞ্জ আছে, কিন্তু প্রশাসন যারা পরিচালনা করে সেই পরিচালনা ব্যক্তিদের মধ্যে ভিসি, প্রভিসি, রেজিস্ট্রার, ডেপুটি রেজিস্ট্রার, অর্থ পরিচালক, অর্থ উপপরিচালক, পরীক্ষা নিয়ন্ত্রকের দায়িত্বে রেজিস্ট্রার সহ অন্যান্য যারা গুরুত্বপূর্ণ পদে সবাই চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছে। চুক্তিভিত্তিক নিয়োগের আইনের একটা কথা ছিল যে পরপর 2 বার সার্কুলার হতে হবে পাবলিক বিশ্ববিদ্যালয় আইনে, কিন্তু মাননীয় উপাচার্য মহোদয় তিনি এক্সিকিউটিভ ক্ষমতা বলে তাদেরকে সিন্ডিকেটের মাধ্যমে অবহিতকরণ করে নিয়োগ দিয়েছেন। আমাদের সেটাতেও কোনো প্রশ্ন ছিল না। আমরা বারবার গিয়েছি, প্রশাসনকে বলেছি যে স্যার আপনি আমাদের যার যে প্রাপ্যতা আছে সেই ন্যায্যতা, সেই প্রাপ্যতা আপনি আমাদেরকে দেন। এর পরবর্তীতে এই বিশ্ববিদ্যালয়ে গণতদন্ত কমিশন নামে একটা কমিশন হয়েছিল। সেই কমিশনের মাধ্যমে আমাদের প্রিয় শিক্ষার্থীদেরকে বিচার করা হলেও গণতদন্ত কমিশনের আর যে সমস্ত 7টি দফা ছিল, একটি দফা বাস্তবায়িত হলেও বাকি দফাগুলো নিয়ে কখনো একটি মিটিং হয়নি। যদি সেইটা মিটিং হতো, বাস্তবায়িত হলো, সেখানের 3 নম্বর পয়েন্টে ছিল যে নিয়োগ, পদোন্নতি, অনিয়ম সকল কিছুর একটা বিচার। আমরা একটি সুষ্ঠু ন্যায্য বিচারের জন্য আমরা সবাই আজ অবস্থান করতে হতো না। আমরা অবস্থান করেছি দীর্ঘদিন ধরে। এই বিশ্ববিদ্যালয়ে সিন্ডিকেট সভা এখানে অনুষ্ঠিত হয়েছে। কিছু কিছু সিন্ডিকেট বিশ্ববিদ্যালয় যখন প্রথম প্রতিষ্ঠিত হয়েছিল তখন ঢাকায় একটা লিয়াজু অফিস ছিল, সেই লিয়াজু অফিস থেকে কার্যক্রম পরিচালনা হতো এবং সেখানে হয়েছিল। আচ্ছা, বাধাগ্রস্ত করছে, আমি কেন বাইপাস হয়ে আসবো? আমার কাছে কথা হলো, আমাকে যদি এই বিশ্ববিদ্যালয়ের প্রশাসন বা বিশ্ববিদ্যালয়ের স্টক হোল্ডার যারা আছে তারা যদি অপছন্দ করে, আমি জোর করে গেল, তারা যদি আমাকে অয়েল রিসিভ করে যদি আমাকে ঢুকাই তাই ঢুকবো, নইলে আমি কেন জোর করে তালাটা যারা দিয়েছে তাদের কাছ থেকে শুনেন তারা কেন তালাটা দিয়েছে। বিশ্ববিদ্যালয়কে জিম্মি করে বিশ্ববিদ্যালয়ের সকল একাডেমিক প্রশাসনিক কার্যক্রম বন্ধ করে তালা দিয়ে আমি তো গেটে এসে আমি তো ওদেরকে বুঝে আমি তালা খুলে তো ঢুকছি অ্যাডমিনিস্ট্রেশন বিল্ডিং এ। আমি তো ওদের অনেক তালা খুলে দিচ্ছে, ওরা আমার সাথে আসছে, ওদেরকে নিয়েই তো আমি আসছি, আমি কেন তালা ভাঙতে যাবো? এপ্রিল মাসের 22 তারিখে 2025 সালে মেবি এই মুহূর্তে আমার কাগজ আছে 8 মাসের মতো দায়িত্ব পালন করছি। 24 সালে আমি দায়িত্ব পালন পেয়েছি। তো এইটা পরবর্তীতে সেখানে একটা বাস করা হয়, জনতা ব্যাংক দিয়ে থাকে, সেখানে 10 লক্ষ টাকা বিশ্ববিদ্যালয় দিয়ে থাকে এবং একটা বিশেষ গোপনীয়তার সাথে কেনা হয়। এখানে অনিয়ম হয়েছে বলে সাধারণের আমাদের ধারণা এবং আমাকে সরে দিছে। সেখানে দেখা যায় যে 10 লক্ষ টাকা দিছে, 3 লক্ষ টাকা যদি বেশি না হয়ে থাকে তাহলে আরএফকিউ করে করতে হয়, অর্থাৎ টেন্ডারের মাধ্যমে করতে হয়, সেটা মানা হয় না। এবং কোন প্রক্রিয়া করা হয়েছে এটা নেই। এই ধরনের কাজগুলো করার জন্য আমাকে মূলত সরিয়ে দেওয়া হয়েছে। আমার 100% সততা আছে পরিবহন শাখায় এবং ছাত্ররা একটা শব্দ ফেসবুকে লিখতে পারে নাই যে ব্যর্থ বা কোনো ধরনের সমস্যা। পরবর্তীতে বিভিন্ন ধরনের আপনারা দেখেছেন যে আর্থিক লেনদেনের মতো বিষয়গুলো পরিবহনে আসছে এবং হচ্ছে এটা। আরেকটা বিষয় হচ্ছে রেজিস্ট্রার পদাধিকার ভালো কোনো ধরনের গাড়ি পায় না, কিন্তু ভাইস চ্যান্সেলর তাকে একটা গাড়ি ব্যবহারের অনুমতিটা দিয়েছে ফলে এবং ও বিলটাও দিয়েছে, যেখানে আমি বিল সিগনেচার দিতে অস্বীকৃতি জানাই এবং আমার সিগনেচার ছাড়াই বিলটা দেওয়া হয়েছে এই বিশ্ববিদ্যালয়ের ডকুমেন্টসে, সেটা সংরক্ষিত আছে।